সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। দর্শক, আজ কি নিয়ে আলোচনা করতে চাই সেই কথাটি বলতে গেলে আমাকে শুরুতেই বলতে হচ্ছে, বাংলাদেশ একটা জটিল সমীকরণের মাঝে দাঁড়িয়ে আছে। বৈশ্বিক পরিস্থিতি থেকে শুরু করে জ্বালানি সংকট, আমাদের নতুন সরকার এসেছেন, নানা ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই সাথে বৈদেশিক বাণিজ্য চুক্তির এক চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। সব কিছু মিলে এক গভীর শঙ্কা। সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। আজ আমরা এসেছি যার কাছে, যদি পরিচয় করে দিই, অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনাকে স্বাগত এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাব। আজকে আমি শিরোনাম নির্ধারণ করেছি অর্থনীতি সংকট কতটা গভীরে। এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, নানান সংকটের মধ্যে আসলে আমরা পড়ে গেছি। আমাদের নতুন সরকার এসেছে, তারাও নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একেবারে প্রথম যে বিষয়টি মাথায় আসে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে জ্বালানি সংকট। জ্বালানি সংকটে বাংলাদেশ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? দেখুন, বর্তমান সংকটকে বুঝতে হলে কিছুটা পিছিয়ে যে আমাদের অতীতের সংকট যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেগুলিকে বুঝতে হবে। সেটার হলো যে পতিত সরকার আছে সেই সরকারের আমল থেকে আমাদের বেশ কিছু অর্থনৈতিক বা কাঠামোগত সমস্যার ভিতরে ছিল। যেমন ধরুন, রাজস্ব আদায় বাড়েনি, অথবা সরকারি ব্যয়ের গুণমান দুর্বল, অথবা আমাদের মূল্যস্ফীতির হার বেশি ইত্যাদি বিষয়াদি ছিল। তো সেই সমস্যাগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়তেও এসেছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মূল চেষ্টাটা ছিল মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, এবং তাদের সাফল্যের যেই সামান্য দু একটি জায়গা ছিল অর্থনীতির, তার একটা হলো যে তারা রেমিটেন্স বেশি এনে টাকাকে স্থিতিশীল করতে পেরেছিল বিনিময় হারের দিক থেকে। কিন্তু যদি দেখি যে সেই সময়েও রাজস্ব বাড়েনি, সরকারি ব্যয়ও সেই অর্থে গুণমান সম্পন্ন হয়নি, এবং প্রচুর পরিমাণে টাকা ঋণ নিতে হয়েছে বিগত সরকারকে, অন্তর্বর্তী সরকারকে। তাহলে এই বর্তমান সরকার প্রথমত আগের সরকারের যে পরিস্থিতি তাকে পেয়েছে উত্তরাধিকার সূত্রে, এবং সেই পরিস্থিতিটা অর্থনৈতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব বড় ধরনের উন্নতি হয়নি। এর সাথে এখন তারা বিভিন্ন ধরনের বিভিন্ন অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছে। সেটা হলো আরেকটা চাপ, কারণ মানুষের প্রত্যাশার চাপ তাদের উপরে আছে নতুন সরকারের প্রতি। আর এর সাথে যুক্ত হয়েছে আপনার বৈশ্বিক সমস্যা। সেটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বলেন, অথবা হরমুজ প্রণালী দিয়ে আমার জাহাজ চলাচলই বলেন, বা উচ্চ তেলের মূল্য বলেন, এগুলি রয়েছে, এবং এর সাথে আমার রপ্তানির পতন ইত্যাদি। আর এর সাথে যুক্ত হয়েছে যে আমাদের IMF-এর শর্তের নিচে আমাদের অর্থনীতি পরিচালিত হচ্ছে। অনেকগুলো বিষয় আপনি আলোচনা করেছেন। সেহেতু কেউ যদি বলে আসলে গরিবের কষ্ট কোনো সময় একা আসে না, দুঃখগুলো যেন একসাথে মিলে তখন দল বেঁধে আসে, আমরা সেই রকম একটা অবস্থায় আছি। সেরকম একটা অবস্থায় আছে। অনেকগুলো পয়েন্ট আপনি আসলে পয়েন্ট আউট করেছেন। আমি একটা একটা করে একটু সেটা নিয়ে কথা বলবো। জ্বালানি সংকটের সাথে আসলে বৈদেশিক বাণিজ্য চুক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, সেটি স্বাভাবিকভাবেই চলে আসে। সেটা নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে। কেউ বলছেন এটা একটা সর্বনাশা চুক্তি। আপনি বলেছেন যে হরমুজ নয়, এটি হচ্ছে এই চুক্তিটা যেটা আছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যে অসম চুক্তি, জ্বালানি সরবরাহের সব থেকে বড় অন্তরায়। এটা একটু বিশ্লেষণ করবেন। দেখুন, আবার আমাদের বর্তমান জ্বালানি সংকট বুঝতে হলে আবার একটু পিছনে ফিরে যেতে হবে। দেখুন, যে সরকার আগে ছিল 17 বছর, সেই সরকার জ্বালানির ক্ষেত্রে যে নীতি নিয়েছিল সেটাতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে দেশের ভিতরে আমাদের গ্যাস থাকা সত্ত্বেও, এমনকি আমাদের সমুদ্রে আমাদের গ্যাস থাকা সত্ত্বেও, এমনকি আমাদের কয়লা থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে ব্যবহার করিনি বা নতুন করে আবিষ্কারে যাইনি। তার বদলে আমরা LNG বা তরলীকৃত আপনার যে সমস্ত গ্যাস আছে তাকে আমরা আমদানি করেছি। অর্থাৎ আপনি আমদানিকৃত জ্বালানির প্রতি দেশকে নির্ভরশীল করেছেন অনেক বেশি। এটা হলো একদিক। আবার অপর দিকে দেখেন, আপনি এমন এইটার উৎপাদন ক্ষমতা তৈরি করেছেন যে উৎপাদন ক্ষমতা আপনি অর্ধেক কি 60% বেশি আপনি ব্যবহার করতে পারেন না। এত উৎপাদন ক্ষমতা বিনিয়োগ করেছেন
যেটার ভিতর দিয়ে আপনি এখন ওটাও তো একটা পুঁজিপণ্য, এবং ওটাকে করতে তো আমার খরচ গেছে, ওটার বদলে তো আমি শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি করতে পারতাম, এটা আমি করেছি, কারণ ওখান থেকে চুরি বাটপারি করার সুযোগটা বেশি থাকে আমরা যখন এই সমস্ত বিনিয়োগ করি। তাহলে সেইটা হলো আরেকটা সমস্যা হয়েছে। একদিকে আমি জাতীয় উৎস থেকে গ্যাস আহরণ করিনি, তয়লা ব্যবহার করিনি, আবার অপরদিকে আমি এমন ক্ষমতা তৈরি করেছি যেটাকে ব্যবহার করার মতো সক্ষমতা আমার নেই। এর সাথে জড়িত হয়েছিল যে আপনি যে ক্যাপাসিটি চার্জ, বসে থাকতেও বসে বসে টাকা দিতে হতো বিভিন্ন কোম্পানিকে, এইটা তো একটা ভ্রান্ত বা বিভ্রান্তিকর বা বৈষম্যমূলক নীতির ভিতরে আমরা ছিলাম। এই রকম একটা জ্বালানির সমস্যা আমাকে উত্তরাধিকার সূত্রে পেতে হয়েছে, যেটাকে নিয়ে এখন মোকাবেলা করতে হচ্ছে। আর এইটাতে এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে, এক তো হলো আপনার আমদানির সমস্যা, আনা ইত্যাদি, যেটাকে আমরা বলি সাপ্লাই চেনের সমস্যা, সমুদ্র যাত্রা ইত্যাদি। দ্বিতীয়ত হলো আপনি পেলে পরেও সেটা বিতরণের সমস্যা। যদি একটা ঘাটতি অর্থনীতির সম্বন্ধে যদি বাজার মনে করে, তখন তো আপনাকে যাকে বলে যে আপনি তখন প্যানিক বাইং শুরু করেন, আপনি যে 5 লিটারের দরকার থাকলে 20 লিটার কেনেন। তো এইটা দুটো। আর 3 নম্বর হলো আপনি যেই দামে নিয়ে আসছেন সেই দামে আপনি বিক্রি করতে পারছেন কিনা। দেখা যাচ্ছে যে আপনি আগের থেকেই আপনাকে ভর্তুকি দিতে হচ্ছিল, এখন আরও বেশি। যদিও এটার উপর শুল্ক আছে, শুল্ক সমন্বয়ের সুযোগ আছে, কিছুটা এক্সাইজ ডিউটি আছে। আবার কোনো কোনো সময় সরকার কম দামে কিনে বেশি দামে বাজারে বিক্রি করেছে, কোনো এক সময় লাভ করেছে এই সরকারও তেল বিক্রি করে। সেহেতু এটা একটা বিবেচনার বিষয়। আমার মনে হয় সরকার শেষ অবস্থায় এসে যে দাম বাড়িয়েছে, তবে মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন ডিজেলের দাম আমরা অতিরিক্ত না বাড়াই, কারণ ডিজেলের মাধ্যমে কৃষক, শ্রমিক এবং অন্যান্য পরিবহন সহ আমাদের একটা বড় অর্থনীতির চাপ। আমি মনে করি অকটেনের দাম বাড়াতে পারেন, কিন্তু ডিজেলের দাম না। আমরা সেই প্রভাবটা আসলে ধীরে ধীরে দেখতে পাচ্ছি, কৃষিতে তার প্রভাব পড়া কিছুটা শুরু করেছে, সেটা একেবারেই কাম্য নয়। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে এটিকে আপনি বলেছেন যে ঝুঁকিপূর্ণ একটা চুক্তি। দেখুন, আমি জ্বালানি নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি, তাহলে হলো আমি যেটা উল্লেখ করেছি যে এই সরকার বলেছে যে তারা কোনো দেশভিত্তিক বিদেশি নীতি করবে না, কিন্তু আপনি তো দেশভিত্তিক বাণিজ্য নীতি করেছেন, যেটা আপনার বৈদেশিক নীতিকে প্রভাবিত করছে। কারণ হলো আমরা চাইলেও আমরা এখন যেটা চুক্তির ভিতরে আছে, বাজার অর্থনীতি না এমন কোনো অর্থনীতির সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তার মানে হলো কি, আগামী দিনে চিনির বিনিয়োগ আমাদের দেশে হবে না? তাহলে কি আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দিব? আমরা কি স্বল্প মূল্যে রাশিয়া থেকে তেল পেলে আমরা কি সেটা আনতে পারবো না? এটা আমার স্বাধীন ইচ্ছার, জনগণের একটা স্বাধীন রাষ্ট্রর আমি করতে পারছি না। এর বাইরে ওনাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে, ওনাদের কাছ থেকে আপনার বেশি মূল্যে আমাদের অন্যান্য শস্য আনতে হবে, সুতা আনতে হবে, আপনার তুলা আনতে হবে, ইত্যাদি তো রয়ে গেছে। এইটা একটা বিষয় এটার ভিতরে। কিন্তু আসলে এটা হলো তাৎক্ষণিকতার সমস্যা একটা আছে, এটা আমাদের মোকাবেলা করতে হবে, এবং এই বর্তমান সরকারকে এই ব্যাপারে একটি রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে, উত্তরাধিকার সূত্রে যেটা সে পেয়েছে তারা এটাকে পুনর্বিবেচনা করার জন্য আবেদন করবে কিনা, এটাকে নতুন করে আমরা যেটাকে বলি রিনিগোসিয়েশন করবেন কিনা, সেটার সুযোগ ওনাদের খুঁজতে হবে। সমস্যাটা ওনাদের অন্য জায়গায়, সেটা হলো যেই ব্যক্তি প্রধান ভূমিকা পালন করেছেন এই চুক্তি করার ক্ষেত্রে, সেই তো এই সরকারের মন্ত্রী হিসেবে আছেন। সেহেতু এইটার এক বৈপরীত্য তো সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু আমি আপনাকে অন্য একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে আগামী দিনে আমার দেখতে হলে তাহলে অবশ্যই আমাকে এই যে জীবাশ্ম ভিত্তিক ফসিল ফুয়েলের থেকে আমার অবশ্যই নবায়নযোগ্য বা ওই জায়গাতে আমার পৌঁছাতে হবে। সেটা নবায়নযোগ্য জ্বালানিতে পৌঁছাতে হলে আমার অবশ্যই সৌরবিদ্যুতের দিকে মনোযোগ দিতে হবে। আসছে বাজেটে আমরা সোলার প্যানেলের যে সমস্ত ট্যাক্স আছে সেগুলি কমাতে পারি কিনা আরও ভালো করে দেখতে হবে। ওই সোলার প্যানেলকে আরও কীভাবে আমরা গ্রিডের মধ্যে সঞ্চালনের মধ্যে নিয়ে যেতে পারি সেটা দেখতে হবে। কি কি সুবিধা দিতে পারি আমরা এই ক্ষেত্রে, আপনার রেয়াত দেওয়া যায় সেগুলি চিন্তা করতে হবে। সেহেতু এইটা একটা বড়। আরেকটা বড় জায়গায় যেটা হয় জ্বালানি আপনার নবায়নযোগ্য, সে হলো পারমাণবিক চুল্লি। পারমাণবিকের রূপপুরকে দ্রুততার সাথে
চালু করা, এইখানে যে 2000 মেগাওয়াটের 2500 মেগাওয়াটের ব্যবস্থা আছে এবং এটা সঞ্চালনের লাইনটা করা, এইটা একটা গুরুত্বপূর্ণ। আর তৃতীয় আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো যে কোনো অবস্থাতেই জ্বালানি নিরাপত্তা বাংলাদেশকে একটু ভৌগোলিক বিবেচনা থেকে করতে হবে। সেটা হলো আমার ভুটান থেকে আমি কিভাবে জলবিদ্যুৎ নিয়ে আসতে পারি, নেপাল থেকে আমি 50 মেগাওয়াটের মতো এনেছি, এটাকে কিভাবে আমরা 500 মেগাওয়াটে নিয়ে যেতে পারি, ভারতের ভিতর দিয়ে আসবে, কিন্তু এটা ভারত আমাদের সহযোগিতা করবে এই প্রত্যাশা থাকবে। আপনি এখনই বলবেন না ভারতের সাথে সম্পর্কের কারণে কি হবে, আমি আস্তে আস্তে যাবো সেখানে। আচ্ছা, কিন্তু এইটা আমি আপনাকে আমি বললাম নবায়নযোগ্য আমাদেরতে যেতে হবে, আমাদের অবশ্যই উপ আঞ্চলিক সহযোগিতায় যেতে হবে। এবং আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো যে কয়লা আমার আছে জয়পুরহাটে, যেটা আমরা এখন পর্যন্ত তুলিনি, কারণ হলো কি পদ্ধতিতে তুলব সেটা নিয়ে ওপেন পিট হবে নাকি আমরা সুড়ঙ্গ কেটে করব, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু এখন সময় হয়েছে দেশের কয়লা ব্যবহার করার আলোচনা আবার নতুন করে করার। সেটাকে নিজেরা উঠাতে পারবো, মানে বাংলাদেশে সেই কাজটা করতে পারবে, সেই সম্ভাবনা আছে কিন্তু কিনা? যদি আমি খুলে করি, ওপেন পিট সিস্টেম করি, উন্মুক্ত পর্যায়ে করি, তাহলে এটার ফলে হয়তো আমি অনেক বেশি পাবো, কিন্তু এটার ফলে দূষণ হবে বেশি হয়তো। আর যদি আমি সুড়ঙ্গ কেটে করি, আমি পুরোটা তুলতে পারবো না, কিন্তু এটাতে দূষণ হবে না। এইটা নিয়ে এটা কারিগরি বিতর্ক আছে আর কি। এবং শেষ পর্যন্ত এই বিতর্ক থেকে বাইরে থাকার জন্য আগের সরকাররা এটাকে ধরেইনি, কিন্তু এটা নতুনভাবে চিন্তা করার, প্রযুক্তিগতভাবে সঠিক পদ্ধতিতে আমরা এটাকে ব্যবহার করার কথা চিন্তা করার সময় এসেছে। ছোট ছোট কিছু বিষয় জানার আছে আপনার কথার প্রেক্ষিতে। সেটি হচ্ছে, যখন আপনি বলছেন যে রাশিয়ার থেকে তেল আনার জন্য আমাদের যুক্তরাষ্ট্রের পারমিশন নিতে হচ্ছে, এটা কি চুক্তির অংশ? না, এটা চুক্তির অংশ হলো যে এটা আন্তর্জাতিকভাবে ওনারা স্যাংশন দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন একটা, আবার একই রকমভাবে যদি কিনতে হয় সেই ক্ষেত্রে অনুমতি প্রার্থনা করার, ওই যে বাজার অর্থনীতি না এমন দেশের সাথে ব্যবসা করার ক্ষেত্রে, সেহেতু রাশিয়া তো বাজার অর্থনীতি না এইরকম সংজ্ঞাতে ট্রাম্প সাহেব মনে করেন। আচ্ছা, এটার ভিত্তিতে আচ্ছা, আরেকটা ছোট বিষয়, সেহেতু এখন ওনারা 1 মাসের একটা রেয়াত সময় দিয়েছেন আন্তর্জাতিক বাজারকে বিবেচনা রেখে। বাংলাদেশ এই মুহূর্তে এই আগামী 28 দিনের ভিতরে হয়তো রাশিয়া থেকে আনতে পারে, সেই সুযোগটা আছে। আমি শুরুতে বলছিলাম যে অনেকে বলছেন এটা সর্বনাশা চুক্তি নিয়ে নানা ধরনের আশঙ্কা, ভয়ভীতি কাজ করছে। আপনি বললেন যে সেটি আসলে এই সরকারকে মোকাবেলা করতে হবে, বা সেটি পুনর্বিবেচনার বা সেটি নিয়ে কাজ করার সেই সুযোগটা কি আছে কিনা? সেই সুযোগ আছে, সেই সুযোগ আছে, নিজস্ব যুক্তি তর্ক দিয়ে। এটার সাথে যেটা দরকার করে, একদিকে আপনার কারিগরি জ্ঞান দরকার করে, বুৎপত্তির দরকার করে, কারণ ওখানে সাইবার সিকিউরিটির ঘটনা আছে, ওখানে বলা আছে কি করা যাবে কি যাবে না, ওখানে আপনার বলা আছে কোন পণ্য আনবেন কি আনবেন না এটার সাথে, এবং একই রকমভাবে জাহাজ চলাচল থেকে আরম্ভ করে অন্যান্য বিষয় দিয়ে অনেক কিছু আছে ওখানে। তো সেই জন্য কারিগরি জ্ঞানের দরকার করবে, শুধুমাত্র বাণিজ্য জ্ঞানের দরকারে কুলাবে না এখানে, কিন্তু তার চেয়ে বেশি দরকার করবে আপনার রাজনৈতিক প্রজ্ঞা। আপনি কি মনে করেন যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, যার মাধ্যমে এই চুক্তিটা, তাকে দিয়ে সেটি আবার পুনর্বিবেচনা করা বা তাকে দিয়ে সেটি নিয়ে কাজ করার সুযোগ, সেটা কতটুকু? এইটা খুবই একটি প্রণিধানযোগ্য প্রশ্ন, কিন্তু এটার উত্তর দেওয়ার সক্ষমতা আমার নেই। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, জ্বালানি সংকটের যে বিষয়টি, অনেকগুলো সমাধানের পথ আপনি বাতলে দেবার চেষ্টা করেছেন। সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা এসেছে, কিন্তু আমরা 5 আগস্টের পরবর্তী সময় দেখেছি সেটি নিয়ে নানা ধরনের বিতর্ক, এবং সেখান থেকে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, বিগত শেখ হাসিনা সরকার কি ধরনের দুর্নীতি করে গেছে সেই হিসেবটা আমরা দেখেছি। আমার যেটি জানার বিষয়, উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো আসলে শুরু করা হয়েছিল সেই সরকারের সময়ে, সেগুলো করতে গিয়ে কোনো ধরনের কার্পণ্য বা কোনো ধরনের অনীহা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা, বা সেগুলো হবার সম্ভাবনা আছে কিনা? আমি আপনাকে প্রথমে যেটা বলবো সেটা হলো বিগত সরকারের, মানে পতিত সরকারের দুর্নীতির ব্যাপারে। এটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি শ্বেতপত্র রচনা করেছি, সেটা নেতৃত্ব দিয়েছি, সেখানে রূপপুরেও বিবেচিত হয়েছে। যেটা দেখা গেছে যে ওইখানে দুর্নীতির মাত্রাটা যেটুকু আমরা পেয়েছি সে বেশি হয়েছে আমাদের স্থানীয় মুদ্রাতে। আপনারা যে বালিশকাণ্ড শুনেছেন বা অন্যান্য কিছু ইত্যাদি, অন্যান্যগুলো দিয়ে বিদেশির খরচে সেই অর্থে তুলনীয় ছিল। এটার জন্য আরেকটু গভীর পর্যবেক্ষণ বা গবেষণা বা এনকোয়ারি করা দরকার। সরকার যদি মনে করে যে বড় ধরনের দুর্নীতি হয়েছে,
তাহলে সরকার তো অবশ্যই এগুলো দেখতে পারে আর কি। এখন যেটা আপনার দেখার বিষয় আমার কাছে মনে হয় যে বর্তমান সরকারের দিক থেকে একটি বক্তব্য আছে যে তারা মেগা প্রকল্প করতে চাচ্ছেন না। তারা মনে করেছেন মেগা প্রকল্প করলে পরে ওটার ভিতরে দুর্নীতির সুযোগ বাড়ে, বেশি অর্থ বেশি ব্যয় সেইভাবে। কিন্তু আপনি একই রকম দেখেন ওনারা তো আবার আরেকটা ব্রহ্মপুত্র ব্যারেজ বা পদ্মা ব্যারেজ করার কথা বলছেন। এগুলি তো বড় প্রকল্প, এবং তিস্তার বড় প্রকল্প যদি চীনের সাথে করতে হয় তো এটাও বড় প্রকল্প। এবং এই সমস্ত প্রকল্পতে আপনি দেখবেন 4-5-6 বছর লেগে যায় এটা নকশা এবং কারিগরি কাজ করতে করতে। তার মানে এই সরকারের এই আমলে এগুলি বড়গুলো হয়তো উদ্যোগ হতে পারে, কিন্তু শেষ হবে বলে মনে হয় না। সেহেতু ওই বিষয়ে, কিন্তু এই জায়গাটা তো বিষয় না। বিষয়টা হলো বর্তমান সরকার এখন ক্রমান্বয়ে বাজেটের দিকে এগোচ্ছে, এবং সেই বাজেটের ভিতরে যে সমস্ত প্রকল্পের কথা বলেছেন, এটা 1300-র উপরে এরকম প্রকল্প এই মুহূর্তে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আছে। এর ভিতরে অনেক প্রকল্প আছে যারা 10-15 বছর ধরে এখনো চলছে, শেষ হচ্ছে না। আমি বলি জম্বি, ওই যে দেখেছেন না ছবির মধ্যে, মারলেও মরে না, ওই রকম কিছু প্রকল্প আছে, মারলেও মরে না, ওরা চলছে, শেষও হয় না। তো ওই রকম প্রকল্পগুলোকে বাদ দিয়ে পরিচ্ছন্ন করে বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে যদি নিয়ে আসে এই সরকার, তাহলে আপনার সরকারি ব্যয়ের কার্যকারিতা আর একটু বাড়তে পারে। দেখুন, দুর্নীতি এক ধরনের সমস্যা, আর দক্ষতার অভাব আরেক ধরনের সমস্যা। সেহেতু দুর্নীতিও বন্ধ করতে হবে, দক্ষতাও বাড়াতে হবে, এবং এই দুটো একসাথে করার ক্ষেত্রে এই সরকার বাজেটকে সামনে রেখে কি করছে এটা গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে সরকারের হাতে টাকা পয়সা নাই। আমি সেই বিষয়টাতে আসতে চাচ্ছিলাম যে ঋণের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 1.5 মাসে 41,000 কোটি টাকার ঋণ ইতিমধ্যে এই সরকার হয়ে গেছে, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বড় ঋণের তালিকা আমরা আসলে জানি। সেক্ষেত্রে এই সরকারের কাছে চ্যালেঞ্জের জায়গাগুলো অনেক বেশি সামাল দেবার জন্য। আপনি বাজেটের প্রসঙ্গ যখন তুলছিলেন, বাজেটে আসলে কোন বিষয়গুলো নিয়ে বেশি স্ট্র্যাটেজিক হওয়া উচিত এই সরকারের, আপনি কি মনে করেন? দেখুন, বাজেটের প্রাণভোমরা হলো আমরা বলি আর্থিক ব্যবস্থাপনা, অর্থাৎ সরকারি আয় ব্যয় যেখানে থাকে সেখানে আয় থাকে, ব্যয় থাকে, বাজেট ঘাটতি থাকে, এবং বাজেট ঘাটতিকে আপনি কিভাবে অর্থায়ন করবেন সেটা থাকে। এই কয়টা হলো কিন্তু একটা অর্থনীতির আমি বলি প্রাণভোমরা। আর যদি থাকেন কিডনি থাকে, ফুসফুস থাকে, আমি বলি দুটো ফুসফুস থাকে, একটা হলো জ্বালানি আর একটা হলো ব্যাংকিং খাত। এই দুটো যদি না চলে তাহলে হবে না। তো এই সরকারের সবগুলোর ক্ষেত্রেই এখন সমস্যার মধ্যে আছে। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে উচ্চ বাজেট দেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে আমাদের দেশে। হ্যাঁ, কিন্তু আপনি যে বাজেটটা দেন সেটার জন্য তো আসলে আপনার অর্থ নেই। আপনি তো কল্পনা বিলাসে বাজেট তৈরি করেন, এবং দেখা যায় যে 20-25% আপনার বাজেট হবে না। এটা আপনি বাস্তবায়ন করার যোগ্যতাই রাখেন না এই সময়কালে। যেহেতু আপনি জানেন যে এইটা বাজেট আপনার 25% হবে না, তাহলে আপনি কর আহরণের মাত্রাকে বাড়িয়ে বলেন যেটার 25%-এর ভিতরেও কিন্তু ওখানে ভেজাল আছে। কারণ আপনি জানেন যে ওই 25% হবে না, এই 25% হবে না, কিন্তু যেদিন ঘোষণা দিবে লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে বলে একটা আত্মতৃপ্তি হবে। কারণ এই সরকার মনে করবে যদি একটা বাজেট দেয় এবং সেই বাজেটটা যদি 10-15-20% বেশি না হয়, তাহলে সবাই বলবে ও শেখ হাসিনার চেয়ে ছোট বাজেট দিয়েছে, দেখো উন্নতি। কিন্তু এটা একটা ভ্রান্ত জিনিস। আমি অর্থনীতির ছাত্র হিসেবে আমি বলছি যে এখন আপনার যে সমস্ত সমস্যার ভিতরে আছে আপনি এটাকে সংহত করেন। আপনি আজকের কথা চিন্তা করবেন না, চিন্তা করবেন 5 বছর পর যখন নির্বাচনের প্রাক্কালের অর্থ বছরটা হবে তখন কি করবেন। এবং সেইটা করার জন্য আমি যে উদাহরণটা দেই সেটা হলো, আপনি যে লং জাম্প দেন না, লম্বা লাফ দেন না, লম্বা লাফ যে দেয় ওই আমার ক্রীড়াবিদ, সে কি করে লাফটা দেওয়ার আগে 4 পা পিছনে হাঁটে না, তারপরে সে বেগ সঞ্চয় করে, তারপরে লাফটা সবচেয়ে বড় লাফটা সে দেয়। এইটি হলো সময়। আমি বলতে চাচ্ছি এইবারের বাজেট আপনার ওই বেগ সঞ্চয় করার সময়। এইটাকে বড় লাভ দিতে হলে আগামী 2-3 বছরে আপনার পায়ে শক্তি আনতে হবে, অর্থনীতি থেকে সংগত করতে হবে, কর আদায় বাড়াতে হবে। যারা শুধু কর দেয়, 18-20% মানুষ কর দেয় মাত্র, যারা করযোগ্য আয় আছে, এদের কিভাবে আপনি বাড়াবেন, করের মাত্রা কমাবেন, সবাই মিলে কর দিব। এইটা
আর এই সরকার কি বলেছে তার ম্যানিফেস্টোতে? বলেছে আমি একটা ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট করব, অর্থাৎ আর্থিক সামাজিক চুক্তি করব। আর্থিক সামাজিক চুক্তি কি? আমি কর দিব, আপনি সেবা দিবেন। আপনি কি সেবা দিবেন আমাকে? ভালো শিক্ষা দিবেন, ভালো আপনি স্বাস্থ্যসেবা দিবেন, আপনি নিরাপত্তা দিবেন, গণপরিবহনের ব্যবস্থা করবেন, কল দিয়ে যেন বিশুদ্ধ পানি আসে সেটার ব্যবস্থা করবেন, দূষণে যেন আমি মরে না যাই সেটার ব্যবস্থা করবেন। এগুলি যদি ব্যবস্থা করতে পারেন, কর দেওয়ার আগ্রহ মানুষের বাড়বে। সেই আমি মনে করি যে এই বছর সরকারকে রাজনৈতিক সংযমের ভিতরে যে, অর্থনৈতিক সহিষ্ণুতার ভিতরে যে শক্তি সঞ্চয় করতে হবে। কিন্তু পেছনে তো যে ঋণের যে বোঝাটার কথা বলছিলাম, আমাদের ঋণ ছাড়ের যে বিষয়টা, IMF এর যেই জটিলতায় আমরা আসলে আটকে গেলাম, সেখান থেকেই বা উদ্ধার হবে কিভাবে? উদ্ধার হবে কারণ হলো যে আপনি তো সংস্কার করেননি। আপনার যখন অর্থ থাকে না তখন আপনার দক্ষতা বাড়াতে হয়, এফিশিয়েন্সি বাড়াতে হয়। আপনার তখন এফিশিয়েন্সি দিয়ে আপনি তখন ওই ঘাটতিটা পূরণ করেন। আর এফিশিয়েন্সি বা দক্ষতা বাড়াতে হলে সংস্কার করতে হবে। আপনি তো সংস্কারকে বলেছেন যে এখন একটা ফ্যাশনেবল ওয়ার্ড হয়ে গেছে, এটি কেন বললেন? আমি বলেছি কারণ হলো লোকে যে সংস্কারের যে গাম্ভীর্যটা বলতে বলতে কেমন যেন পাতলা করে লঘু করে ফেলেছে না। আমি বলেছি সংস্কারের কথা বললে সংবিধানের কথাও বলে, আবার সংস্কারের কথা বললে ক্রিকেট বোর্ডকে কিভাবে করবে সেটার কথাও বলে। তো তার মানে হলে মানুষের, আমি ইতিবাচকভাবে যদি বলি, মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা খুবই জোরদার হয়ে আছে। সেই পরিবর্তনের প্রক্রিয়াটাই হলো সংস্কার বা পরিবর্তন, আপনার অগ্রগমন, এটার ভিতরে দিয়ে হবে, এইটি নিয়ম। এবং কিন্তু সেটা যদি কেউ করতে না পারে, স্থিতাবস্থায় থাকতে চায়, ভয় পায়, রাজনৈতিক নেতৃত্ব না দেখাতে পারে, অথবা কায়েমি স্বার্থ যদি তাকে এটাকে প্রভাবিত করে, তাহলে তো অবশ্যম্ভাবী সেই রাজনীতিবিদের জন্য আমার সহানুভূতি ছাড়া আর কিছুই থাকবে না। একবারে সামগ্রিক বিবেচনায় যদি জানতে চাই যে আমরা তো আসলে উন্নয়নশীল দেশে উত্তরণের যে পর্যায়ে যে সেখানেও এসে পৌঁছে গেছি, এই সামগ্রিক বিবেচনায় যদি বলেন একেবারে সকল সংকট, চ্যালেঞ্জ সব কিছু মিলে কোনটা আসলে এখন বেশি প্রয়োজন? আমাদেরকে উত্তরণের পথেই যাওয়া উচিত নাকি আমাদের সময় নেওয়া উচিত? উত্তরণ তো আপনি জানেন কি না জানি না, জাতিসংঘে যে কমিটি এটা সিদ্ধান্ত করে আমি তার সদস্য, সে তো আমি বাংলাদেশ নিয়ে মতামত দেওয়াটা আমার জন্য একটু বিব্রতকর। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো উত্তরণের সমস্যা বলতে আপনি যা বুঝান তা আসলে সবই উন্নয়নের সমস্যা। আপনি উন্নয়নের সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন তাহলে উত্তরণের জায়গাটা আপনার সহজ হবে। দেখুন আপনার উত্তরণের কারণে তো আপনার ব্যাংকিং খাত নষ্ট হয়নি, ব্যাংকিং খাত তো নষ্ট হয়েছে লুটেরাদের হাতে পড়ে, তাই না? আপনার জ্বালানি খাত কি উত্তরণের কারণে সমস্যা হয়েছে? তা তো না। আপনার তো জ্বালানি খাত আমরা নিজেরা বিভ্রান্ত নীতির কারণে করেছি। আমার ছেলেরা স্কুল কলেজ পাশ করে চাকরি দিতে পারে না কারণ তার শিক্ষার মান নেই, সে ভালো করে বাংলাও লিখতে পারে না, ইংরেজিও লিখতে পারে না। এটা তো উত্তরণের সময় তো কারণে সৃষ্টি হয়নি। বা আমি স্বাস্থ্যসেবা দিতে পারি না, আমার নারীরা নিগৃহীত হচ্ছে, এগুলি তো সমাজের সাধারণ উত্তরণ আর্থসামাজিক ব্যবস্থাপনার সাথে যুক্ত হয়ে আছে। উত্তরণের পরে এই মুহূর্তে আপনার যে চাপটা আসবে সেটা হয়তো গার্মেন্টস রপ্তানির জন্য বা আমার চামড়া রপ্তানির জন্য বা আমার ওষুধ শিল্পের রপ্তানির জন্য যে শুল্ক সুবিধাগুলো পেতাম সেগুলোতে কমে যাবে। তো সেইগুলোকেও পূরণ করতে হলে তাহলে উৎপাদনশীলতা বাড়াতে হবে। আমার শ্রমিক যা 1 ঘন্টায় পরিশ্রম করে পায় এবং যে উৎপাদন করে তার চেয়ে 3 গুণ করে কেন ভিয়েতনামে? তারা কেন ভালো বেতন দিতে পারে এবং উৎপাদন করে? সেহেতু উৎপাদনশীলতা এবং এই একমাত্র গার্মেন্ট নির্ভরতা থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারি উত্তরণও সহজ হবে, মানুষের জীবনমানও বাড়বে। সরকারের অনেকগুলো কাজ নিয়ে যেমন প্রশংসা কুড়াচ্ছে, আবার সেই সাথে সমালোচনার দিকেও যাচ্ছে। অনেকে বলছেন যে সরকার এত এত প্রতিশ্রুতি দিচ্ছে, বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছেন, 5 লক্ষ শ্রমিক আসলে কাজে যোগদানের কথা তিনি বলছেন। এরকম অনেক জায়গায় আসলে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। আপনি শুরুতে বলছিলেন বেশ কিছু বড় প্রকল্পের কথাও। কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেক্ষেত্রে কি আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার কিনা খরচের ব্যাপারে? দেখুন, সরকার যে কার্ডগুলো চালু করেছে এগুলি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। সেহেতু আমি বুঝি একটা রাজনৈতিক সরকারের উপর চাপ থাকে, সেই জন্য তাদের এই প্রাথমিক উদ্যোগগুলি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে তাদের উপলব্ধিতে থাকতে হবে যে এই কার্ডগুলোকে তাদের যে লক্ষ্যমাত্রা, যে অভিপ্রায়, সেই পর্যন্ত পৌঁছানোর সুযোগ অন্তত এই বছরে তার নাই।
এটা নাই। যদি সে আছে মনে করে যদি এটাকে বাজেটের ভিতরে দেখায়, এটা নিতান্তই বিভ্রান্তিমূলক, প্রতারণামূলক হবে, কারণ ওটা নাই। কারণ ওটা করতে গেলে আবার অন্য জায়গা থেকে তার অর্থ কমিয়ে নিয়ে আসতে হবে। সেহেতু আমাদের সাধারণ যুক্তি ছিল, আপনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নমুনা আপনি প্রকল্প শুরু করেছেন, ভালো, ক্রমান্বয়ে এটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। কিন্তু খরচ করতে হলে আয় করতে হবে। আয় করার জন্য আপনার অবশ্যই রাজস্ব বাড়াতে হবে। একই রকমভাবে আপনার পুঁজিবাজারকে চাঙা করতে হবে। পুঁজিবাজারের ভিতরে সরকারের হাতে যেই সমস্ত শেয়ার আছে সেগুলোকে সে বিক্রি করতে ওখানে দিতে পারে, তাহলে পুঁজিবাজার চাঙা হবে। এবং একই রকমভাবে বিদেশি টাকা তার আনতেই হবে। 2 থেকে 3 বিলিয়ন ডলার তাকে আনতে হবে। এখন দেখেন IMF তার শেষ কিস্তি ছাড় করবে না বলছে, কারণ কি সংস্কারের পিছিয়ে গেছে। তো আমার তো 2 মাস হলো আমার সরকার, 2 মাস এমন কিছু বড় সময় না, কিন্তু আবার প্রাথমিক সংকেত দেওয়ার জন্য এটাও বড় সময়। আমি প্রাথমিক সংকেত হিসেবে কি করব, যেমন আমি রাজস্ব বোর্ডকে 2 ভাগ করেছিলাম, সেই আইন তো বাতিল হয়ে গেল, এইবার পাশ হলো না। তাহলে আমি ওটাকে কি করব? এমন একটা সময় রাজস্ব বোর্ড এই অনিষ্পন্ন বিষয় রয়েছে, যখন শেষ কোয়ার্টারে, শেষ প্রান্তিকে সবচেয়ে বেশি কর আদায় হয়, যখন সবচেয়ে বেশি আমার অর্থায়ন করে বার্ষিক কর্মসূচি চালু করা হয়, তাহলে সংস্কারের জায়গাটা তো লাগবে। সংস্কারের জায়গাগুলো আপনার কিভাবে ভর্তুকি দিচ্ছেন, ভর্তুকি পুনর্বিবেচনা করতে হবে। যাদের আপনি কর ছাড় দিয়েছেন তাদের পুনর্বিবেচনা করতে হবে। আপনি ব্যাংক খাতে তো এখন সংস্কার আটকে গেছে মনে হয়, উপরন্তু ব্যাংক রেজলিউশন অ্যাক্টে এমন অ্যামেন্ডমেন্ট দিয়েছেন যাতে বিতর্ক হচ্ছে যে পুরানা লুটেরা মালিকরা যেন ফিরে আসছে, এরকম একটা ভয়ভীতির সৃষ্টি হয়েছে। তো আমার তো এইগুলিকে, এই সরকারকে আমরা বলি যে ইকোনমিক পলিসি স্টেটমেন্ট লাগবে, অর্থাৎ অর্থনৈতিক নীতিমালার ঘোষণা ওনাকে দিতে হবে। অর্থমন্ত্রী মহোদয় একটি বক্তৃতা করেছেন, সেটা মূলত 2006 সালে ওনারা কিভাবে রেখে গেছিলেন, 2024-25 এসে কীভাবে পেয়েছেন সেটার কথা বলেছেন। কিন্তু সামষ্টিকভাবে উনি কী সমস্যায় আছেন এক লাইনে বলেছেন, সব কিছুই খারাপ আছে। হ্যাঁ, আমাদের বিগত সরকার টাকা রেখে যায়নি আমাদের কাছে কোনো। কিন্তু আপনার তো এটাকে সংহত করে আপনার নিজের পরিকল্পনা তো বলতে হবে। দেখুন, লক্ষ্য করে দেখেন, গত সরকার, অন্তরীণ সরকার, আমি অনেক সময় বলি যে অন্তরীণ সরকার, তো সেই কেউ আবার এতিম সরকারও বলে। তো যাই হোক, সেই অন্তর্বর্তী সরকারের সময় ওনারা যেমন একটা অর্থনৈতিক লক্ষ্য ঠিক করেছেন, মূল্যস্ফীতি কমাবেন। ওনারা আর কোনো দিকে হয়তো সেইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি এটাকে করার চেষ্টা করেছেন, সংকোচনমূলক পদক্ষেপে গেছেন, ওইটার ফলে সুদের হার বেড়েছে, ওটার ফলে টাকার সঞ্চালন কমেছে, ব্যক্তি খাতে বিনিয়োগ কমেছে, কর্মসংস্থানও কমে গেছে, কিন্তু মূল্যস্ফীতি কমাতে চেন। তো বর্তমান সরকারকে তো বলতে হবে যে ওনার ওই যে বলে ধ্রুবতারাটা কী, ইকোনমিক্সের ধ্রুবতারাটা কি। ওনারা কি মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করবেন, নাকি জ্বালানি নিরাপত্তা দিবেন এটার ভিতরে, নাকি বিনিয়োগ বাড়ানোর করবেন, নাকি কর্মসংস্থান করবেন, রেমিটেন্সকে সচল রাখবেন, হ্যাঁ, আপনার খাদ্য নিরাপত্তা দিবেন? হয়তো উনি উত্তর দিবেন সবই করব। এখন কিন্তু কথা হলো, সবই করার মতো যে ব্যবস্থাপনা এবং থাকে, সবই করবেন, কিন্তু কোনটাকে আপনি সবচেয়ে বড় করবেন, ওই পরিষ্কার এখনও এই সরকার করেনি। যার ফলে যারা বিদেশ থেকে টাকা দিচ্ছে তারাও একটি সংকোচ বা একটু বিভ্রান্তির মধ্যে আছে। আমি আশা করি সরকার এটা পরিষ্কার করবে। আপনি অর্থ পাচারের কথা বলছিলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়টি নিয়ে আসলে নজর সকলেরই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিলেন, আপনার ভাষায় অন্তরীণ সরকার আর কি, সেই সময়েও সেই প্রত্যাশা ছিল যে তারা এটা নিয়ে কোনো বিশেষ কোনো পদক্ষেপ নেয় কিনা, এবং এই সরকারের কাছে নিশ্চিতভাবে এটা একটা বড় কাজ। সেক্ষেত্রে আসলে কি করতে পারে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে? দেখুন, পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসাটা এত সহজ ব্যাপার না। কারণ হলো, এটার জন্য যেটা দরকার করে যে আমরা পাচারকৃত অর্থ যেই দেশে আছে সেই দেশে এটা কি প্রকারে আছে সেটা বোঝার ব্যাপার। অর্থাৎ তারা কি ওখানে ভৌত সম্পদ কিনেছে, ওখানে কি বাড়িঘর কিনেছে, জমি জমা কিনেছে, নাকি ব্যাংকে রেখে দিয়েছে, ইত্যাদির বিষয় আছে। সেটা আপনাকে চিহ্নিত করতে হবে, ওইটা কোথায় কিভাবে আছে। তারপর আপনাকে দেখাতে হবে যে ওইটা সে যে করেছে এই সম্পদটা, সেটা এই চুরিকৃত টাকার ভিতরে দিয়ে করা হয়েছে।
এবং সেই টাকা চুরিকৃত কি না টাকা এখান থেকে ডলার হয়েছে না পাউন্ড হয়েছে নাকি সোজাসুজি ডলার পাউন্ড হয়ে ওখানে ঢুকেছে, সো ইত্যাদি বিষয় আছে। অর্থাৎ প্রথমে জিনিসকে চিহ্নিত করতে হবে, তারপরে আপনাকে দেখাতে হবে যে এই টাকাটাই দিয়ে ওই সম্পদটা হয়েছে, আমরা এটাকে বলি পেপার ট্রেল। তো তারপরে আপনাকে ওইটাকে ওখানে জব্দ করার জন্য আপনার আইনের আশ্রয় নিতে হবে, ওই সরকার জব্দ করবে, তারপরে যদি আপনি ওই কোর্টে প্রমাণ করতে পারেন তখন ওটাকে বিক্রি করে আপনাকে টাকা এই দেশে দিলেও দিতে পারে আর কি। তা ওটা আবার উপরে আবার একটা লম্বা প্রসেস, অনেক বড় প্রসেস, এতে 3-4 বছর 5 বছর এটা কোনো টার্গেটটা শক্ত থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু ইস্যু আরও আছে, কিন্তু এই জন্য অনেক সময় যেটা করা হয় সেটা হলো যে আপনি কোনো কোম্পানিকে যুক্ত করেন যারা এই সমস্ত কাজ করে বিশেষজ্ঞ বা বিজ্ঞ বা অভিজ্ঞ। এটা কি দেশে নাকি বিদেশে? সেই সমস্ত কোম্পানির সাথে আপনি চুক্তি করেন যে 100 টাকা যদি আদায় হয় 50 টাকা তোমার, 50 টাকা আমার। তো আপনি একটা চুক্তিতে যান, অথবা 60 টাকা তোমার, 40 টাকা আমার, বা 40 টাকা সহজ করবে সেটা তখন সে নিজের খরচে, নিজের অভিজ্ঞতা এবং তার নিজের বিশেষজ্ঞ এবং গোয়েন্দা লাগিয়ে সেই কাজটা করে দিবে আপনাকে। কারণ আমার তো ওইখানে কোনো পরিস্থিতি নাই, আমার যারা কূটনৈতিক আছে তারা তো আর এই কাজ জানে না এবং তাদের সেই সময়ও নাই, এবং আপনার এমন কোনো অভিজ্ঞতা নাই যে বিদেশের মাটিতে যে আপনি গোয়েন্দাগিরি করে এগুলি বের করবেন। সেহেতু আপনার কোনো কোম্পানির সাথে চুক্তি করে নেওয়াটাই এই সমস্ত ক্ষেত্রে সহজ করা হচ্ছে। এটা করতে গেলে আপনার শুধু বাংলাদেশ ব্যাংক একা করতে পারে না, আবার পররাষ্ট্র মন্ত্রণালয় লাগে, আইনমন্ত্রী লাগে, এখানে হয়তো প্রতিরক্ষাও লাগে, সব কিছু মিলিয়ে এটা করতে হয়। তারপরে যেটা অনেক সময় করা হয় সেটা হলো যে যেই লোকটা চুরি করেছে তাকে যদি আপনি ধরতে পারেন ঠিক মতো, তাহলে সে যদি দেশে আবার কোনো দিন ফিরে আসতে চায় তাহলে সে আপনাকে বলতে পারে যে দেখো আমি যা করেছি 70 টাকা দিয়ে দিলাম 100 টাকার, আর তো নাই, মাফ করে দাও, নতুন করে শুরু করি। তো সেহেতু তার সাথেও একটা চুক্তি হতে পারে যদি আপনি ঠিকমতো তাকে চেপে ধরতে পারেন এইটার ভিতরে। তো এইটা কিন্তু আমার কাছে মনে হলো এইটা অব্যাহত থাকবে, এবং সরকারের পক্ষ থেকে যেটা স্বচ্ছতার ভিত্তিতে এই কাজটা কে পরিচালনা করছে এটা পরিষ্কার করে বলতে হবে। আগের অন্তর্বর্তী সরকারের সময় এটা কেন্দ্রীয় ব্যাংক এটার মূল চালক ছিল। এখন কে চালক থাকবে, এটা কি অ্যান্টি করাপশন কমিশন আমার দুদক করছে, নাকি আইন মন্ত্রণালয় করছে, না পররাষ্ট্র মন্ত্রণালয় করছে, কোথায়, নাকি একটা টাস্ক ফোর্স হয়েছে সবাইকে নিয়ে সেটা দিয়ে এটাকে পরিচালন, এটা এখনও কিন্তু আগেরটা আমি জানি, এখনেরটা আমরা বলতে পারবো না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আর যেন টাকা পাচার না হয়, সেদিকে বিশেষ নজর, এইটি হলো আসল বিষয়। যে ওই টাকা পাই বা না পাই, ওটাকে গচ্চাও যদি যায়, আমার বাংলাদেশের টাকা যেন আগামী দিনে কেউ না নেয়। এবং সবচেয়ে বেশি টাকা যায় সেটা হলো যে আমদানি রপ্তানি বাণিজ্যের ভিতর দিয়ে, ট্রেড বেসড ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা যায়। আর যাই হলো বিদেশি কন্ট্রাক্টের ভিতরে যারা সরবরাহকারী করে তারা অনেক টাকা কিকব্যাকস সেগুলি বিদেশে নেয়, কারণ তারা সরকারি সংযোগের ভিত্তিতে কাজ পেয়ে থাকে, এখন বলতে পারবো না, এখন আগামীতে দেখলে বলতে পারবো। তো সেই জায়গাটাতে আরেকটা ব্যাপার যে কিকব্যাকের টাকা, এটা চুরির টাকা, বাড়িয়ে বলল দাম পণ্য যেটা আমাকে প্রক্রিয়াতে দিচ্ছে, কিন্তু ওই বাকি পণ্যর বাড়তি দামটা ভাগাভাগি করে নিয়ে গেল, এইগুলির ভিতরে আটকাতে হবে। কিন্তু সবচেয়ে বড় চুরির টাকা তো আসলে হলো আমার ব্যাংকের অনাদায়ী ঋণ। একদম ওটাই তো হলো, এই টাকা কোথায় গেল? ওই টাকা তো দূরে আছে। সেহেতু আমি যদি ব্যাংকের অনাদায়ী ঋণ আদায় করার জন্য আইনি প্রক্রিয়া করতে পারি এবং জামানতকৃত সম্পদকে যদি বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমি এক ঢিলে 2 পাখি মারবো। আমি ব্যাংকের টাকাও আনতে পারবো, আর একই রকমভাবে ও যে চুরি করে বিদেশে নিয়ে গেছে ওই টাকাকেও আমি চাপ সৃষ্টি করতে পারবো দেশে আনার ক্ষেত্রে। কিন্তু এই সব কিছুর উপর নির্ভর করে আপনার রাজনৈতিক নিয়তটা কী, একদম আপনি কার সাথে চলতে চান, সেই নিয়তগুলোই হয়তো বা বরকত পাওয়া যাবে। একটু ভিন্ন প্রসঙ্গে একটু আসি। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হিসেবে কাজ করেছেন। আপনার কাজের অভিজ্ঞতা অনেক দীর্ঘ, 96তেও আপনার কাজ করার যেমন অভিজ্ঞতা আছে, 2001 থেকে 2006 সেই পিরিয়ডেও কাজ করার অভিজ্ঞতা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কাজ করেছেন। আপনার কাছে কখনো কি মনে হয়েছে যে এর বাইরে থেকে যদি সরাসরি সরকারের সাথে কাজ করার সুযোগ হয়, সেটি কি মনে কখনো নাড়া দিয়েছে? মানে সরকারের সাথে বাড়ির কি ওনাদের কর্মকর্তা হওয়া বা মন্ত্রী হওয়া বা আমলা হওয়া,
কিন্তু এটা এটা তো এক একজনের এক এক রকমের মনের ব্যাপার। আমার মতো মানুষ যারা মন খুলে কথা বলতে সব পছন্দ করে এবং সেই অর্থে ক্ষমতার প্রতি দৃষ্টিভঙ্গি রেখে কথা বলে না, তাদের জন্য অন্য কারোর কাছে চাকরি করা সম্ভব না। ওইটার সবাই চাকরি মানে ওই রকম চাকরি বাকরুদ্ধ হওয়া যাবে না। আপনি মন খুলে কথা না বলতে পারলে রাত্রে ঘুমাতে পারবো না। আপনি এভাবে কাজ করে যান সেই প্রত্যাশা করে। আর একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরবর্তী সময়কালে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের যে আসলে অবনতি ঘটেছে, সেটি এই সরকার এসে কিছুটা ঠিক করে নিয়ে কাভার আপ করার চেষ্টা করছে। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে দেখলাম সম্প্রতি দিল্লি গেলেন, বিভিন্ন বিষয় নিয়ে সেখানে নিশ্চিতভাবে আলোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন সম্পর্কটা যাতে ঠিক থাকে। আপনার কাছে কি মনে হয় সেই সম্পর্কটা পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা? এবং ছোট কোশ্চেন একসাথেই বলে দিই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যিনি চলে গেছেন ভারতে, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে যখন বাংলাদেশ থেকে অফিসিয়ালি তাদেরকে প্রপোজাল দেওয়া হয়েছে, তারা বলেছেন যে সেটি গুরুত্ব সহকারে তারা বিবেচনা করছে। এই গুরুত্বটা আসলে কতটা গুরুত্ব তারা দিচ্ছে? আমি খুব দ্রুত আপনাকে বলি। প্রথম কথা হলো, সম্পর্ক উন্নয়নের আকাঙ্ক্ষার প্রকাশ অনেক বেশি প্রকাশ পেয়েছে ভারতের দিক থেকে। আপনি লক্ষ্য করে দেখেন যে ওনারা বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জয়শঙ্কর সাহেব, এবং ওনাদের স্পিকারও এসেছেন। তার পরবর্তী আমাদের সরকার গঠন করার সময় ওনাদের ব্যক্তি এসেছেন। এবং এই সময়কালে আপনি যদি লক্ষ্য করেন, ওনারা যে দেশের ভিতরে যে কথাগুলো বলছে সেটা অনেক বেশি সুশীল হয়ে গেছে, আমি এইভাবে বলবো আর কি। এবং ওই ভারতের যেই মিডিয়া যেরকম আক্রমণাত্মকভাবে বাংলাদেশকে প্রতিহত করার চেষ্টা করছিল, সেখানেও কিছুটা নমনীয়তা এসছে। ভারতে এই পশ্চিমবঙ্গের নির্বাচন চলছে, ভারত এসে যাচ্ছে, সেজন্য বাংলাদেশের ইস্যুতে ওনারা এই মুহূর্তে সেই অর্থে কোনো উত্তেজনা চান না, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনের উপরেও এটা প্রভাব ফেলে। আমাদের আশ্চর্য যেটা হলো, মানে ভারত বাংলাদেশের সম্পর্কে উন্নয়নের দিকে উভয় পক্ষের আগ্রহ আছে, এটা এখন খুব পরিষ্কার। এবং বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার জায়গাগুলোকে পুনর্চালু করার একটা বাধ্যবাধকতার ভিতরে পড়ে গেছে। যে সবচেয়ে বড় উদাহরণ হলো যে পাইপলাইন দিয়ে ডিজেল আসছে এখন আমাদের, নহলে এই ডিজেল না হলে আমাদের যে অসুবিধা হতো। কিন্তু সর্বদা মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে। এর আগের সরকারের যেরকমভাবে আমরা মনে করিনি যে ভারত যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক করেছে, যতক্ষণই না মানুষের সাথে করেছে, তো অনেক বেশি তৎকালীন সরকারের সাথে ব্যক্তি বিশেষের সাথে করেছে। এবং তার ফলে ওই সরকার যখন পতন হলো, তার নেতিবাচক ফলাফলও তাদের ভোগ করতে হয়েছে। মানুষ তাদের বিরুদ্ধে তখন গেছে। এখন আগামী দিনে নতুন করে নতুন ভিত্তিতে শ্রদ্ধা এবং পারস্পরিক স্বার্থর প্রতি সম্মান দেখিয়ে আমরা জিনিসটাকে সম্পর্কে নিব আগামী দিনে। কিন্তু কোনো ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয়। যেমন ধরুন, আপনি ওই আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী গেছিলেন, উনি ফিরে এসে যে বিবৃতিটা দিয়েছেন ওটা অনেক লম্বা, আর ভারত যে বিবৃতিটা দিয়েছে ওরা খুব ছোট্ট 3 লাইনে। সেরা বলেছে হ্যাঁ উনি এসেছিলেন, কথা হয়েছে, যে যার নিজস্ব যথোপযুক্ত প্ল্যাটফর্মে বাকিগুলো হবে। ওরাও বলে নাই গঙ্গা পানি চুক্তির কথা, ওরা বলে নাই যে আমার বাণিজ্যের কি বিষয়গুলো আছে, আমার অথবা ভারত উপমহাসাগরে কিভাবে এটা হবে ইত্যাদি। কিন্তু আমরা অনেক বড় করে বলেছি। তো এইটার আপনার বুঝতে হবে, দুই দেশ নিজের মতো করে নিজের কূটনৈতিক ভাষাকে তার রাজনৈতিক প্রয়োজনের অংশ হিসেবে দেখে আর কি। আর ওই যে আপনি যখন বলে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে আমরা গভীরভাবে চিন্তা করছি, এটা কূটনীতির ভাষা। সেটা হলো, যখনই আপনি কূটনীতিতে কোনো দিন হ্যাঁ হয় না, নাও হয় না। যদি হ্যাঁ বলে তাহলে বোঝা যায়, যদি কূটনীতিতে হ্যাঁ বলে তাহলে বোঝা যায় যে হতেও পারে। আর যদি হতেও পারে বলে, আপনি বুঝবেন এটা না। আর কোনো কূটনীতিক কোনো দিন না বলে না, বুঝেছেন? তো উনি যদি বলে থাকেন আমরা দেখছি, তাহলে হতেও পারে এটা না, হ্যাঁও হলো না, নাও হলো না। সেহেতু আপনাকে ধৈর্য ধরতে হবে। আমার শুধু এইটাকে রাখতে হবে যে উনি ওখানে থাকার কারণে যেন আমার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, এইটার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।
অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এতটা সময় দিয়েছেন আপনি, চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, সেজন্য এটিএন পরিবারের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা। ধন্যবাদ আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন এটিএন নিউজের।